পাচ্ছেন যে আমি কি লিখেছি, যে হেডলাইনে এবং ব্যানারে যা দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে কাতারের দোহায় আওয়ামী লীগকে নিয়ে বৈঠক। অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করছেন, কিন্তু আমি বলবো আসলে আওয়ামী লীগকে নিয়ে বৈঠক। কারণ আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক এবং আওয়ামী লীগকে নিয়েই যে নির্বাচন করতে হবে সেটাই প্রমাণ করা আসলে কাতারের এই বৈঠকটাতে। তো কাতারের দোহায় কেন, অনেকে হয়তো প্রশ্ন করতে হয় কাতারের দোহায় কেন। সারা বিশ্বে এখন আমেরিকান ইন্টারেস্টে যেখানে যুদ্ধ লাগবে, যেখানে যুদ্ধ বন্ধ হবে, যেখানে সন্ত্রাস করতে হবে, যেখানে সন্ত্রাস বন্ধ করতে হবে, সমস্ত বৈঠক কিন্তু কাতারেই হয়, কাতারের দোহায়। আপনারা সকলেই জানেন এই যে কয়দিন আগে ইসরায়েল প্যালেস্তাইনের যে যুদ্ধ, তথাকথিত যুদ্ধ যে বন্ধ করা হইল, সেটাও কাতারের দোহায়। ইরানে মারবে, সেটাও কাতারের দোহায় বৈঠক। মানে পুরো মিডল ইস্ট, আরব জাহান বা মুসলিম বিশ্বে কোনো কিছু করতে হইলে কাতারের দোহা। আপনার যে আফগানিস্তানে এখন যে সরকার আছে তাদের হাতে ক্ষমতা ছেড়ে আমেরিকা পালাবে, সেটাও কিন্তু সেই কাতারের দোহায়। আর কাতারের দোহাতে কে আছে আসলে? কাতারের দোহাতে হচ্ছে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিসের একজন আছে, যে ব্যক্তির আপনার সিআইএ এর মেডেল প্রাপ্ত কাতারের এক ব্যক্তি আছে, যে কিনা সমস্ত কিছুতেই মিডিয়াবাজি করে। এই ভদ্রলোক, তার নাম হচ্ছে খোলাইফি। খোলাইফি খোলাইফি যেখানে থাকবে সেখানে আমেরিকান ইন্টারেস্ট, ইসরায়েলি ইন্টারেস্ট সব রক্ষা হয়, এটাই জানেন। তা কাতারের বৈঠকে কি কি হলো বা কিভাবে হলো সেটা আপনাদেরকে এখন বিস্তারিত আমি জানাচ্ছি। অজিত দোভালের সাথে ইন্ডিয়াতে আমাদের মিস্টার খলিলুর রহমান যে কথা বলেছিলেন, অজিত দোভাল তখন 12টা স্পটের কথা বলেছিলেন, বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের স্পট, এগুলো বলার পরে ওনাকে বলেছিলেন যে এটার একটা অ্যাকশন নিতে হবে আগামী ডিসেম্বরের 5 তারিখের ভেতরে। এবং বলেছিলেন যে আপনি যে আপনার সরকারকে বলেন যে মৌলবাদীর উত্থান, মৌলবাদীদের যে ক্যাম্পগুলো এখন বাংলাদেশের ভেতর আছে, এগুলো সবগুলোর উচ্ছেদ করতে হবে। কারণ ইন্ডিয়ার কাছে তার সেফটি, তার নিরাপত্তা সর্বপ্রথম। আপনি বাংলাদেশের ভিতরে কি করেন না করেন, কি খাইলেন না খাইলেন, কি পড়লেন না করলেন, হাগলেন কিনা, সেটা কোনো সমস্যা নেই। কথা হচ্ছে তার ইন্টারেস্ট, যে তার নিরাপত্তা, যে ইন্ডিয়ার নিরাপত্তা, যে আপনার দেশ থেকে এখানে মৌলবাদীরা ঢুকে আমাদেরকে অশান্তি করবে আর আমরা চায়া চায়া লেবন চুস চাপবো, তা তো না। সেই বৈঠকের পরে তাদেরকে যে টাইম শিডিউল দেওয়া হয়েছিল সেখানের মধ্যে 12টার মধ্যে একটা, আপনারা জানেন সবাই, এই যে দোহা বৈঠকের আগে কুমিল্লাতে ইন্ডিয়ান বর্ডারের পাশে একটা জঙ্গি ঘাঁটিতে সেনাবাহিনী রেড দিয়েছিল। সেখান থেকে 16 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যেটা আপনার মিডিয়াতে আসেনি। ওগুলো গ্রেপ্তার করেছে, ওগুলো সব জঙ্গি, ওগুলো ম্যাক্সিমাম পাকিস্তানি জঙ্গি ছিল। এরপরে 6 দিন পরে খলিলুর রহমান চলে গেলেন। গতকালকে পর্যন্ত মানে 28 তারিখ পর্যন্ত আপনার এটার একটা টাইম ছিল, খলিলুর রহমান কাতারে থাকবেন। আজকে থেকে সম্ভবত উনি বাংলাদেশে চলে আসবেন, নাকি আরো বাড়াচ্ছেন সেটা পরের বিষয়, সেটা আমি পুরোপুরি জানি না। তবে এই হচ্ছে যে খলিলুর রহমান ওখানে যাওয়ার পরে সেখানে আবার বৈঠক। সেখানে বৈঠক এবার কে কে সেখানে ছিলেন দেখেন। ইন্ডিয়াতে যে বৈঠক ছিল সেখানে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের বৈঠক, কিন্তু ওখানেও পাকিস্তান এম্বাসির লোকজন আসছে, ইন্ডিয়ায় ডেকে আনছে যে আসো তোমরা বসে তোমরা শুনো কি হচ্ছে, কি হবে এবং কি করতে হবে। এখন আবার কাতারের বৈঠকে, কারণ দেশে তো কিছু একটা করতে হবে, দেশ তো এইভাবেও চলতে পারে না। সুতরাং কাতার বৈঠকে নিয়ে গেলেন। এবার কাতার বৈঠকে যে খলিলুর রহমান আছে, ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার হাই প্রোফাইলের লোকজন আছে এই বৈঠকে, আছে পাকিস্তান আমেরিকান গোয়েন্দাদের লোক আছে, কারণ কাতার পুরোটাই আমেরিকান লোকজনে ভর্তি, ওদের গোয়েন্দাদের লোক আছে। সাথে আছে কে জানেন? সাথে আছে কাতারের ওই খোলাইফি, উনি ইন্টেলিজেন্স চিফ, কাতারের ইন্টেলিজেন্স চিফ, এবং কাতারের ইন্টেলিজেন্স চিফ যেই খোলাইফি আবার হচ্ছে যে আপনার ওই যে কাতারের যে আমির আছে, আমিরি দেওয়ান বলে, মানে আগে যে রাজা বাদশাদের যেমন দেওয়ান ওদের বিচার কার্য, সে আমিরি দেওয়ানেরও প্রধান কিন্তু এই খোলাইফি, সেই ব্যক্তি আছে। এখন কে কার ইন্টারেস্ট দেখেন। খলিল শুনতে গেছে, খলিলকে যা বলা হবে তাই মানতে বাধ্য খলিল। ইন্ডিয়ান ইন্টারেস্টে আছে, ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে। আমেরিকা আছে আমেরিকার ইন্টারেস্টে। কাতার আছে কাতারের নিজস্ব ইন্টারেস্ট, প্লাস ইসরায়েলি কিছু ইন্টারেস্ট আছে। সুতরাং ইসরায়েল এবং কাতার এক হয়ে ওখানে এক। তো চতুর্পাক্ষিক একটা মিটিং এর মধ্যে ইন্ডিয়ার হচ্ছে যে তার দেশের নিরাপত্তা চায়, আমেরিকার হচ্ছে যে ভাই সব ঠিক আছে, আমরা কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কথা হলো আমেরিকার যেটা কথা, যে
আমেরিকার কথা হচ্ছে যে ভাই এখানে সরকার আসবে যাবে, কে থাকবে না থাকবে সেটাও তাদের কাছে কোনো বিষয় না, কিন্তু তাদের কথা মতন চলতে পারবে, মানে 50-50 আপনার শেয়ার হোল্ডিং এর মতো, যে মানে আপনারা আপনাদের কাজ করবেন কিন্তু আমরা যা যা বলবো তাও করতে হবে। তো আমেরিকা তো অলরেডি নিয়ে গেছে। আর কাতারের ইন্টারেস্ট এখানে, কাতারের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাই আমাদের যে এলএনজি যায়, আমাদের যে ইনভেস্ট আছে, এগুলোর আমরা একটা স্থায়ী সমাধান চাই, যে এগুলো ঠিক থাকবে, আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে হবে। ইসরায়েলের মূল ইন্টারেস্ট কি? তাহলে এখানে ইসরায়েল কেন গেল? ইসরায়েলের নাম কিন্তু বলা নেই কোথাও। ইন্টারন্যাশনাল যে দুইটা পত্রিকাতে আপনার এই মিটিংটা নিয়ে কথা হয়েছে, সেখানে ইসরায়েলের নাম বলা নেই। ইসরায়েলের মূল ইন্টারেস্ট হচ্ছে যে ভাইয়া এইখানে পাকিস্তানি যারা আছে অলরেডি, ওই যে হামাসের লোকজন নাকি ইরান দিয়ে ঢুকে পাকিস্তানে, এবং পাকিস্তান থেকে ওরা নিরাপদ আশ্রয় হচ্ছে বাংলাদেশে আছে। সুতরাং বাংলাদেশে পাকিস্তানিরা ওখানে যাচ্ছে, ওখানে এই হামাসের লোকজন যে উঠক বৈঠক করতেছে, এইটা বন্ধ করতে হবে। আবার তিনজনের একটা মজার ইন্টারেস্ট আছে। তিনজন বলতে আমেরিকা, কাতার এবং আপনার যাইয়া কি বলে এটারে ইসরায়েলের চীন ঠেকাও আন্দোলন। সুতরাং বাংলাদেশের মূল প্রেশার হচ্ছে চীনের সাথে আপনারা বেশি মাখামাখি করতে পারবেন না। এখন কেন আমেরিকা একটু ইউনুস সরকারের খ্যাপা? কারণ হচ্ছে যে আমেরিকা দেখতেছে যে পাকিস্তানের মারফতে চীনের সাথে একটা ভালো বন্ধুত্বের দিকে যাচ্ছে। এটা আবার আমেরিকা সহ্য করতে পারতেছে না, যে না এটা তো হইতে পারে না, চীন এখানে এসে আবার তাবেদারি করবে, এইটা তো হইতে পারবে না। পাকিস্তানের তার দরকার ইরানরে ঠেকানোর জন্য, সুতরাং পাকিস্তানের সে কিছু বলবে না। পাকিস্তান তুমি চলো, ওকে ওকে তুমি সব জায়গায় চলো, কোনো সমস্যা নেই, তোমার পয়সা দিলেই তুমি কুত্তার মতন দৌড়াইবা, কিন্তু চীনরে ঢুকতে দেওয়া যাবে না। তাহলে আওয়ামী লীগ নিয়ে বৈঠক কেন? কথা হচ্ছে যে এই যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এইখানে যেটা আপনার জয়, কালকে সজীব জয় আপনাদের বলছে যে আওয়ামী লীগের ভাঙার চেষ্টা করতেছে। এইখানে আমেরিকার দুইটা প্রস্তাব ছিল। একটা হচ্ছে যে হয়তো রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে আসা, বা আওয়ামী লীগকে একটু অংশ কাজ করতে দেওয়া। ইন্ডিয়া আবার এটাতে মানতে রাজি নাই। ইন্ডিয়ার কথা হচ্ছে আওয়ামী লীগ যাবে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে যদি বাদ দাও তোমরা, তাইলে এখানে তো ইয়ে হইতে পারবে না। ইলেকশন হইলেও কি হবে? আসবে তো সেই মৌলবাদী, যেই বিএনপি সেই জামাত, এরাই আসবে। সুতরাং এইখানে এই নির্বাচন ওইভাবে হইতে পারবে না। আওয়ামী লীগরে স্পেস দিতে হবে। আওয়ামী লীগ থাকলে বাকি দলগুলো, বাকি মৌলবাদীগুলোর মধ্যে ভয় আছে। এটা হচ্ছে যে ইন্ডিয়ার যুক্তি, এবং ইন্ডিয়ার যুক্তি দিয়ে দেখাই দিছে যে আওয়ামী লীগ থাকতে এরকম, এই যে জসিমুল্লাহ রহমানি, তারপরে আপনার এই পাকিস্তানের সন্ত্রাসী যেসব মৌলবাদ গোষ্ঠী আছে, এদের নেতারা কেউ আসতে পারে। এগুলো দেখাইয়া পুরো নিরাপত্তার বিষয়টা ওরা ঠিকভাবে উঠাই ধরছে। এখন আওয়ামী লীগের নির্বাচন করতে দিতে হবে। তাহলে আওয়ামী লীগের যদি নির্বাচন করতে দিতে হয়, তাহলে কিভাবে নির্বাচন করতে দিতে হবে? যে আওয়ামী লীগের আনতে হবে, আওয়ামী লীগের প্রাসঙ্গিক। এখন আমেরিকার প্রস্তাব তিনটার মধ্যে ওই যে একটা বললাম যে রিফাইন্ড আওয়ামী লীগ বা ইয়ে আনা যায় কিনা। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে 50-50 শেয়ার হোল্ডিং, মানে একটা ভজগট সরকার, যে মানে ধরেন হয়তো বিএনপি ক্ষমতায় আসলে হয়তো জামাতও আছে, আওয়ামী লীগ একটা ভালো ইয়ে নিয়ে ধরেন 150টা হেদের থাকলে 140টা আওয়ামী লীগেরও আছে সিট, এইভাবে একটা শক্তিশালী বিরোধী শক্তিশালী আওয়ামী লীগ ওইভাবে। অথবা ফ্রি ফেয়ার ইলেকশন, যে জিতে আসে। এবার আওয়ামী লীগ যদি 300 আসনও পাওয়া যায় 300 আসন, 100 আসন পাইলেও 100 আসন, তার মানে শেষটাই হয়তো হবে। এই নিয়ে চলছে তাদের মধ্যে বিশাল আলোচনা যে কিভাবে, এবং ইউনুস গভর্নমেন্টের একটা দাবি, সেইটা হচ্ছে যে যেই দিন ইলেকশন হবে, ইলেকশনের 48 ঘন্টার ভিতরে আমেরিকা এবং সেনাবাহিনী, ইন্ডিয়া, তিনজন তাদেরকে প্রোটেকশন দিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে। এই সহযোগিতার মধ্যে আবার এখন 4জন ব্যক্তি নতুন যোগ হয়েছে। সে হচ্ছে শিশির মনির, তাজুল ইসলাম, এখন যে অ্যাটর্নি জেনারেল আছেন উনি, এবং বিএনপি নেতা, বিএনপি বলতে সরি, জামাত নেতা তাহের, ওই যে যিনি 50 লাখ গাছবাতুল হিন্দ করছিলেন, এনারা সবাই সেফ এক্সিট, এই 4জনের সেফ এক্সিট চাচ্ছে। মূল আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগকে সারা নির্বাচন নাকি আওয়ামী লীগ সহ নির্বাচন। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে। এখন খলিলুর রহমান দেশে আইসা এই ব্যবস্থা করাইতে হবে ইউনুসরে দিয়ে, যে কিভাবে আওয়ামী লীগরা আইনা ইলেকশন করানো যায়। আওয়ামী লীগরা ইলেকশন করতে যে হাজার হাজার মামলা জেলে আছে, এগুলো সব জামিন নিতে হবে, কোর্টে কাজ করতে দিতে হবে যাতে খোলা যায়। এবং আপনারা দেখতেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল সংস্থা, আন্তর্জাতিক সংস্থাগুলা কিভাবে এই কোর্টের বিভিন্ন বিচারের নিয়ে কথা বলতেছে, ওরা কেউ এটাকে ভালোভাবে চোখে দেখতেছে না। সবকিছু মিলাইয়াই এই
3 দেশীয় বৈঠক বলা হইলে এটা আসলে 5 দেশীয় বৈঠক ছিল। তো 5 দেশীয় বৈঠক বাংলাদেশ ছিল, ভারত ছিল, ইউএস ছিল, কাতার ছিল এবং ইসরায়েল জড়িত। সবাই নিজ নিজ ধান্দা। আমেরিকার ধান্দা যে ভাই আমি এখানে বন্দর বন্দর অমুক তমুক জানিছি, আমাদের ফ্লিট আসবে ইন্ডিয়ার সাথে, যে ভাই আপনাদের সাথে ঝামেলা নাই, আমরা পাকিস্তানের দিকে ইয়ের দিকে দেখবো, চায়নার দিকে। ইন্ডিয়ার কথা হচ্ছে আমার দেশের নিরাপত্তা হইলে হবে, আমি নিরাপদ, আমি চাইনা কে কই যাবে, তবে আওয়ামী লীগের লাগবে। কাতারের কথা হচ্ছে আমার এলএনজি, আমার ব্যবসা, আমার ইনভেস্ট ঠিক থাকতে হবে, দীর্ঘমেয়াদী সরকার চাই, আজকে আইলো কালকে নাই, কালকে আইলো পরশু নাই, এগুলো আমি মানি না। আর ইসরায়েলের হচ্ছে যে পাকিস্তানরে ঠেকাইতে হবে, কারণ হামাস এখন বাংলাদেশের দিকে আসতেছে, বাংলাদেশে আছে বলে এটা মোসাদ অলরেডি অনেক আগেই বলে দিছে, সুতরাং এগুলোর ঠেকাইতে হবে। আবার চায়নারও ঠেকাইতে হবে। তাহলে এখানে দুইজন গেল, চায়না ঠেকানো, আমেরিকা আর ইসরায়েল। কাতার নিজের ব্যবসা, ইন্ডিয়া নিজের নিরাপত্তা, বাংলাদেশ তো এখানে আছে যে আপনার কথা শুনেন। সুতরাং এই কাতারের ইন্টেলিজেন্স চিফ খোলাইফি যেখানেই যায় সেইখানে একটা নেগোসিয়েশন হয়, উনি হচ্ছে যে মূল নেগোসিয়েটর, আমেরিকার তৈরি, সারা পৃথিবীর তৈরি, উনি হচ্ছে মূল নেগোসিয়েটর, যে যেখানে যা লাগবে উনি নেগোসিয়েট করবে। এবং এই ভদ্রলোক যখন আসে তখন কিন্তু নেগোসিয়েশন যে হবে এটা ঠিক। এবং আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেই আপনার ভুটানের প্রধানমন্ত্রী এসে ঘুরে গেলেন, ভুটানের রাজা কিন্তু জয়ের বন্ধু। আবার কাতারের আমিরের সাথে শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক। কাতারের আমির কিন্তু আপনার এই যে আমাদের নুনুস ভাই গেছিলেন, দেখাও করেনি, শেষ পর্যন্ত আমিরের মায়ের সাথে দেখা করে এসেছিলেন, কথা একই, মায়ের সাথে দেখা করেছেন। আপনি তো মন্ত্রী মিনিস্টার, কারোর সাথে দেখা করতে পারেননি, মায়ের লগে দেখা করে লাভ কি? মা কি আর রাজা বাদশাহ? তা না। ওই একটা কথাই আছে না যে বাপ রাজা, রাজার ঝি, ভাই রাজা, আমার কি, ছেলে পেলে রাজা হইলে আমার কি। তো এই হচ্ছে অবস্থা। এই নিয়েই আওয়ামী লীগ আসবে, এবং আওয়ামী লীগ আসতে হইলে তাইলে এখন ফেব্রুয়ারি ইলেকশন হবে না, হয়তো ইলেকশন আরো পেছাইতে হবে, কারণ আওয়ামী লীগের আনতে হবে, আওয়ামী লীগের কাজ করতে হবে। সবকিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। সন্ত্রাস ঠেকাও, এই ঠেকাও, সেই ঠেকাও, এগুলো করতে হবে। ইন্টারন্যাশনালি এরা বলতেছে যে ইউনুসের কোনো বেইলি এখন আর নাই, ইউনুসকে কোনো মতো বসা যায়, যেটা নেওয়া সেটা নেওয়া হয়েছে। ইউনুসকে হয়তো বলা হবে যে তোমাদের সেফ এক্সিট আমরা কইরা দিব, কিন্তু আওয়ামী লীগ আইসা, আওয়ামী লীগ প্রাসঙ্গিক, আওয়ামী লীগ আইসা এখানে ইলেকশন ছাড়া, উইদাউট আওয়ামী লীগ ইলেকশন হবে না। এটাই আসলে মূল মিটিং এর প্রতিবাদ্য বিষয় ছিল। যে রাজনৈতিক নেতা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেশি রকম রাজনীতির মাঠ বক্তৃতা গরম গরম দেয় না, যে রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করি না, ওই রাজনৈতিক নেতাই গভীর রাতে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করার সবচেয়ে বেশি চেষ্টাটা করে। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা বাস্তবতা যে যতই রাজনৈতিক নেতৃবৃন্দ যত যাই বলুক, তৃতীয় বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশে, বলতে পারেন সব দেশেই, সেনাবাহিনী এবং রাজনীতির একটা টিউনিং থাকে। এটা আপনি পজিটিভলি দেখেন আর নেগেটিভলি দেখেন। একটা সময় গিয়ে সেনাবাহিনীর প্রভাব বলেন, সেনাবাহিনীর অপব্যবহার বলেন, আর সেনাবাহিনীকে দিয়ে প্রয়োজনীয়তা অথবা দুর্যোগ কাটানো, এটা তৃতীয় বিশ্বের দেশগুলোতে লাগেই। এখন তারেক রহমান বাংলাদেশে কেন আসছেন না, অনেকের অনেক হিসাব, বিশেষ করে 111 গভর্নমেন্টের সঙ্গে তার বিরোধ, 111 গভর্নমেন্টের সঙ্গে তার শারীরিক আহত হওয়া, তার কোমরে সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়া। একটা ছোট প্রশ্ন করি, ধরেন আওয়ামী লীগ সরকার যাওয়ার পর 111 গভর্নমেন্ট ধরেন তারেক রহমানের বিপক্ষে ছিল, তারপরে আওয়ামী লীগ সরকার আসলো, সেটা তারেক রহমানের বিপক্ষে ছিল, এরপরে গত 15 মাস তো তারেক রহমানদের সহনশীল সরকার, যে কারণে তার মামলাগুলো তুলে নেওয়া হয়েছে। এত মামলা হয়েছে, বিএনপির উপরে হামলা, বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, পাড়ায় মহল্লায় অজপাড়াগায়ে বিএনপির অফিস ভাঙার মামলা। তারেক রহমানকে আঘাত করার জন্য কারো নামে মামলা হয়েছে? হয়নি। কেন হয়নি? আচ্ছা, আমি সেই কেন গভীরে গেলাম না। তার মানে এতদিন তারেক রহমান নিজেও কিন্তু বলতে পারেনি। যদি বলে যে তারেক রহমানকে 111 সরকার আহত করছিল, এইটুকুই, তার বাইরে কিছু বলতে পারেনি। ধরে নিলাম যে 111 সরকারের কোন একটা প্রভাবশালী অংশ তারেক রহমান দেশে আসুক, এটা চায় না, মেজর আখতারুজ্জামান রঞ্জন তো তাই বলছেন। এর বাইরে আর কোন শক্তি আছে? খুব আলাপ হয় না। ধরেন বিএনপি সরকার বা 4 দলীয় জোট সরকারের সময় 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢুকলো। বহু পত্র পত্রিকায়, প্রথম আলো সহ ইন্টারন্যাশনাল বহু মিডিয়ায় খবর এসছে যে 4 দলীয় জোট সরকারে অনেকেই এটার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের সিগন্যাল ছিল বলে
ইন্ডিয়ার উলফাকে সাপ্লাই দেওয়ার জন্য, ভারতের উলফাকে সাপ্লাই দেওয়ার জন্য ওই অস্ত্রগুলো আনা হয়েছিল। এ আলাপ তো আছে। সেটা যদি হয়ে থাকে তাহলে ভারতের সেটা ভালোভাবে নেওয়ার কথা না। আর ভারত আজকে 15-20 বছর পরে সেটাই মনে রেখেছে কিনা, এক নম্বর। 2 নম্বর হলো উলফার প্রতি এই সমর্থন, এই যে ধরেন আপনার এই 10 টাকা অস্ত্র শুধু আসা তাই নয়, উলফাকে আরো বাংলাদেশে আশ্রয় দেয় এবং ভারতের 7 সিস্টারকে ব্যতিব্যস্ত রাখেন। সেটার জন্য বলা হয় যে উলফার জন্য খুব অনুকূল পরিবেশ ছিল তখন বাংলাদেশ। ভারতের দিক থেকে তো হিসাব দেওয়া হয় যে ভারতের শুধু 7 সিস্টার সামলানোর জন্য যে পরিমাণ টাকা ব্যয় করতে হয় আওয়ামী লীগবিহীন অন্য কোনো সরকার বাংলাদেশে থাকলে, সেই ক্ষেত্রে ভারতের দিক থেকে অসংখ্যবার সরকার আনুষ্ঠানিকভাবে না হলেও মিডিয়ার মাধ্যমে দায়ী করা হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া এবং তারেক রহমানকে। এখন এই দুজন মানুষকে কি ভারত এখনো মেনে নিয়েছে? ভারতের সংবাদপত্র, ভারতের পত্রপত্রিকা কি বলে? এখনো কি তারা বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপিতে বেগম জিয়া বা তারেক রহমানকে মেনে নেয়, নাকি সজীব ওয়াজেদ এর আগে যে সিগন্যালটা দিয়েছেন যে বিএনপি এবং আওয়ামী লীগে শেখ পরিবার এবং জিয়া পরিবারের বাইরে একটা অংশকে 2টা বিদেশি শক্তি এস্টাবলিশ করতে চায়, সেটার মধ্যে কি ভারত একটা? যে ভারতও চায় যে বাংলাদেশে তারেক রহমান এবং বেগম জিয়া নেতৃত্বে না থাকুক। এই প্রশ্ন কি বেগম জিয়ার এবারের অসুস্থতা এবং তারেক রহমান না ফেরার মধ্যে দিয়ে আরো শক্তিশালী হচ্ছে না? আমরা এমন কোন সোর্স ধরে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি না যে ভারত তারেক রহমান এবং খালেদা জিয়াকে চায় না, সেটা বলছি না, কিন্তু প্রশ্নগুলো রাজনৈতিক আলাপ আলোচনায় এবং আপনাদের মধ্যে উঠে কিনা। আচ্ছা, এইসব ডামাডোলের মধ্যে আমি একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন আমার মনে জাগে, আপনাদের মনে জাগে কিনা, যে তারেক রহমান যে বলছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তাহলে তারেক রহমান কার উপরে এই সিদ্ধান্তের জন্য নির্ভরশীল? সেই শক্তিগুলো কি সব বাংলাদেশের ফেভারের? মানে আমরা যে আলোচনা এখন করছি, ধরেন ওনার কি ইন্ডিয়ার ক্লিয়ারেন্স লাগবে, তাহলে ইন্ডিয়া কি সবকিছুই বাংলাদেশের জনগণের ফেভারের সিদ্ধান্ত নেয়? বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকায় নিবে না তার 150 কোটি লোকের দিকে তাকায় নিবে? তো সেইটা সেরকম প্রশ্ন উঠে কিনা, কারণ 2টা শক্তির দিকেই তো ইঙ্গিত করা হয়, সেই 2টা শক্তির মধ্যে ইন্ডিয়াও যদি হয়ে থাকে। আচ্ছা, তারপরে দেখেন স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ নেই। তিনি বলতেই পারবেন না যে এটা কি অ্যাডজেক্টিভ, কে তাকে বাধা দিচ্ছে আসার জন্য। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই এটার অনেক ব্যাখ্যা করা যায়। তাহলে কি আপোষ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, মেনে নিতে হবে শর্ত, অসংখ্য আকাশ সম শর্ত, জনগণ, দলের ইচ্ছা, দলের কর্মীদের ইচ্ছা, আগ্রহ, স্বপ্ন, সেগুলোর বাইরে মেনে নিতে হবে, এরকম কিছু। স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। আমি জানতে চাই যে ধরেন এই অবস্থার মধ্যে যে শক্তিগুলো তারেক রহমানকে আসতে দিতে চায় না, দিচ্ছে না, বা তিনি পাচ্ছেন না আসতে, বা তিনি এই সমাধান করতে পারেননি গত 15-16 মাসে, ম্যানেজ করতে পারেন নাই, তা উনি যদি চলে আসেন, ধরেন এই অবস্থার মধ্যে চলে আসেন, তাহলে কি অনেকে মেরে ফেলবে? একদম বেসিক প্রশ্ন, কি করবে তাকে? মানে একজন নেতা কোন প্রেক্ষাপটে উনি একেবারে দেশে আসারই সিদ্ধান্ত নিতে পারছেন না? আমি মানে কি, আমার এই প্রশ্নটা আপনাদের মধ্যে যায় কিনা যে তারেক রহমান যদি ধরেন যার কথাই আপনি ধরেন বাধা দিচ্ছে, তার বাধার মুখে চলে আসলে তাকে শেষ করে দিবে, শেষ করে দিবে? মানে এই প্রশ্নগুলো অসংখ্য, আমি বললাম তারেক রহমানের 4 লাইনের ফেসবুক পোস্ট অসংখ্য প্রশ্নের তৈরি করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি এটাও বলেছি যে ভারতের প্রসঙ্গটি এখানে আসবে, আপনারা নিশ্চয়ই চায়ের কাপে টেবিলে আপনারা ভারতের প্রসঙ্গ আলাপ করেন।